ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি ক্লাস 9-এর রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট চ্যাপ্টারের বিষয়ে ভিডিও তোমাদের শেয়ার করছি। তো ভিডিও দেখার সঙ্গে সঙ্গে তোমরা যেসব আমার প্রিয় ছাত্রছাত্রী আছো সকলকে অনুরোধ, খাতা পেন নিয়ে তোমরা একবার বসে পড়বে, আবার নোট তৈরি হয়ে যাবে। আর তার থেকে সবচেয়ে আরও বেশি যেটা হচ্ছে, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে এবং নোট করবে। তার সাথে সাথে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অনেক লাইক শেয়ার করবে, যাতে অন্যান্য বন্ধু বান্ধবরা বা রিলেটিভ সবাই, যে সমস্ত রিলেটিভ স্টুডেন্টগুলো আছে, সবাই যাতে ভিডিওটা দেখতে পায়। এবং আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে ক্লাস 9-এ ম্যাথ, ক্লাস 9-এর 9 থেকে 12 পর্যন্ত, এবং রিয়েল সায়েন্স 9 এবং 10 বিভিন্ন ভিডিও তোমরা দেখতে পাবে। তো চলো দেখি আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেই বিষয়ে ফিরে যাই। রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট, এটা ইংরেজিতে বলা হচ্ছে লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন। তো অর্থাৎ দুটো সমীকরণ রৈখিক। রৈখিকতার মানে হচ্ছে, তারা আমরা লেখচিত্রকে যদি কি স্থাপন করি তাহলে সেটা কি রেখা হবে, অর্থাৎ এক চল বিশিষ্ট দুটো চল হবে দুটো, এবং সেটা যদি কি এক ঘাতের হয়, লিনিয়ার রৈখিক হয়, তাহলে কি হবে, সেটা সরলরেখায় ইন্ডিকেট করে। তো এরকম তাহলে কি হচ্ছে, সহ সমীকরণ। তা দুটো সমীকরণ কখন সমাধানযোগ্য হবে, কখন সমাধানযোগ্য হবে না, সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, এরকম একটা সরলরেখা, এরকম একটা সরলরেখা একটা বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে, অর্থাৎ যে বিন্দু ছেদ করলো সেটাই হচ্ছে তার সমাধান, অর্থাৎ সেক্ষেত্রে আমরা সমাধান পাবো। আর দুটি সরলরেখা একটি বিন্দুতে ছেদ করলে তখন সমীকরণ দুটি সমাধান করা যাবে, অর্থাৎ সাধারণ সমাধান পাওয়া যাবে। তো এখন যদি এরকম হয়, একটা সরলরেখার সঙ্গে একটা সরলরেখার সমান্তরাল, একটা সরলরেখা তার সঙ্গে আরেকটা সরলরেখা হচ্ছে সমান্তরাল, অর্থাৎ দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করছে না কোথাও। অথবা যদি হয় একটা সরলরেখার সঙ্গে আরেকটা সরলরেখা সমাপাতিত হচ্ছে, অর্থাৎ কয়েনসাইড হচ্ছে, একটা সরলরেখার ওপর অন্য একটা সরলরেখা উপরিপাতিত হচ্ছে, তখন কি হবে, সেক্ষেত্রেও কি হচ্ছে, সরলরেখা দুটো কোথাও ছেদ করছে না, সেক্ষেত্রে এর একটা নির্দিষ্ট সমাধান পাওয়া যাবে না। সেক্ষেত্রে কি হচ্ছে, অসংখ্য, এই সরলরেখার উপর যত বিন্দু আছে অত অসংখ্য বিন্দু আছে, অর্থাৎ অসংখ্য বিন্দু হচ্ছে সমাধান। তাহলে দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল বা সমাপাতিত হলে ওদের অসংখ্য সমাধান পাওয়া যাবে। এখন এরূপ হয় যদি দুটো সরলরেখা সমান্তরাল কিন্তু অসমাপাতিত। কীরকম, দুটি সরলরেখা সমান্তরাল কিন্তু অসমাপাতিত?
অর্থাৎ এই কেসটা বাদ, তখন এখানে হচ্ছে ওই কেসটা থাকবে না, এখানে সমাপতিত যদি হয়, দুটি সরলরেখা যদি কি হচ্ছে সমান্তরাল, দ্যাট ইজ এরকম সমান্তরাল, অর্থাৎ সমাপতিত হচ্ছে না, ঠিক আছে, এখানে সমান্তরাল আমি কেটে দিচ্ছি। তো যদি কি হচ্ছে, যদি এরকম সমান্তরাল হয় অর্থাৎ সমাপতিত যদি না হয়, তাহলে বলা যাবে এই দুটি সরলরেখার কোনো সাধারণ সমাধান নাই। এখন দুটি সরলরেখা অসমাপতিত হলে তাদের কোনো সাধারণ সমাধান থাকবে না। আচ্ছা, আমরা এক্সাম্পলে যাই। দেখো এখানে যদি আমি একটা সিম্পল এক্সাম্পল নিই, এই যেটা দেখছিলাম দুই সরলরেখা পরস্পরকে যে ছেদ করে, তাহলে কি হচ্ছে, একটা এদের একটা সমাধান, একটা নির্দিষ্ট সমাধান পাওয়া যাবে, একটা এবং একটি মাত্রই সমাধান পাওয়া যাবে। একটি মাত্র এখানে লিখতে পারি, একটি মাত্র সমাধান পাওয়া যাবে। তো সেক্ষেত্রে এক্সাম্পল যদি আমি নিই, এখানে দেখো ধরো একটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10, আরেকটা হচ্ছে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 5, ঠিক আছে। সেক্ষেত্রে দুটো সরলরেখা দেখো এটা পরস্পরকে ছেদ করবে এবং সেক্ষেত্রে আমরা সমাধান পাবো, ঠিক আছে, একটি মাত্র সমাধান পাওয়া যাবে, এখানে সমাধান পাওয়া যাবে। এখন যদি এরকম হয়, ধরো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 আর 2x প্লাস এক্স প্লাস ওয়াই এটা ইকুয়াল টু 7। এক্ষেত্রে দেখো এটা সমাপতিত নয়, দেখতে পাচ্ছ, এটা সমান্তরাল কিন্তু সমাপতিত নয়। সমাপতিত নয় কেন? কারণ একটা সরলরেখা, দুটো সরলরেখা মিলে একটা সরলরেখা হবে না। হয় নট, কারণ হচ্ছে এদের কনস্ট্যান্ট দুটো আলাদা, সেটা সমাপতিত হবে না, ঠিক আছে, এটা হচ্ছে সমাপতিত নয়। এখানে এক্স ওয়াই এর সহগ দুটো যদি সমান, কিন্তু কনস্ট্যান্ট দুটো এখানকার C1 C2 এ দুটো আলাদা, তাই সমাপতিত নয়, তাহলে কোনো সাধারণ সমাধান থাকবে না। এখন যদি এরকম হয়, আর একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো হয়তো এক্স প্লাস 3y এটা ইকুয়াল টু 10 আর 2x প্লাস 6y ইকুয়াল টু 20। এই দুটো দেখো, এটা যদি 2 দ্বারা ডিভাইড করে কি হচ্ছে, ওইটার সঙ্গে কয়েনসাইড হয়ে যাবে, অর্থাৎ একই সেম সরলরেখা হয়ে যাবে, অর্থাৎ দুটো সরলরেখা মিলে এই সরলরেখাটা পাওয়া যাবে, এক্স প্লাস 3y ইকুয়াল টু 10 পাওয়া যাবে। তাহলে এরা সমাপাতিত হবে, সমাপাতিত। সুতরাং সাধারণ সমাধান পাওয়া যাবে অসংখ্য সমাধান বিন্দু থাকবে। বুঝে গেল? এখন জেনারেল আকারে আমরা এক্সপ্রেস করি, ধরো এরকম একটা সমীকরণ a1x প্লাস b1y প্লাস c1 দ্যাট ইজ ইকুয়াল টু 0, একটা সমীকরণ।
আর একটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 দ্যাট ইজ ইকুয়াল টু 0 একটা সমীকরণ। 1 আর 2 এই দুটো সমীকরণ এরা কখন সমাধানযোগ্য হবে কখন সমাধানযোগ্য হবে না সে বিষয়ে আলোচনা করব। তো এখানে দেখো, যদি এই দুটো সমীকরণের এক্সের সহগের রেশিও মানে ভাগফল আর কি, অর্থাৎ a1/a2 যদি y এর সহগের রেশিওর সঙ্গে যদি সমান না হয় b1/b2, ঠিক আছে, যদি সমান না হয় তাহলে এক্ষেত্রে বলবো কি হচ্ছে, একটি মাত্র, এটা যদি এটা হয় অর্থাৎ a1/a2 নট ইকুয়াল টু b1/b2, তাহলে একটি মাত্র সমাধান পাওয়া যাবে। এখন 2 নম্বর কেসে দেখো কি হচ্ছে, যদি a1/a2 সমান b1/b2, লক্ষ্য করে এখানে a1/a2 আর b1/a2 ইকুয়াল বাট নট ইকুয়াল টু, দেখো c1/c2, c1c2 সঙ্গে ইকুয়াল নয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি পাচ্ছি, সেক্ষেত্রে দেখো কোনো সাধারণ সমাধান থাকবে না, কোনো সাধারণ সমাধান থাকবে না। 3 নম্বর কেস, 3 নম্বর কেস কি পাচ্ছি দেখো, যদি এরকম হয়, যদি a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু যদি c1/c2 হয়, যেটা হয় তাহলে কি হচ্ছে, দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হবে, সেক্ষেত্রে কি হচ্ছে, সাধারণ সমাধান পাওয়া যাবে এবং অসংখ্য সমাধান পাওয়া যাবে। বোঝা গেল? তাহলে আমরা বুঝতে পারলাম দুটি রৈখিক সমীকরণ কখন সমাধানযোগ্য হচ্ছে কখন সমাধানযোগ্য হচ্ছে না। হ্যাঁ, অর্থাৎ তাদের কোইফিশিয়েন্টের রেশিওগুলো দেখেই আমরা বলতে পারবো দুটি রৈখিক সহগ সমীকরণ সমাধানযোগ্য কখন কখন সমাধানযোগ্য নয়, তাদের কটা সমাধান থাকবে কি আদৌ থাকবে না, বোঝা গেল। নেক্সট আমরা যেটা দেখব, যদি এক্সাম্পল নিয়ে যে দেখি তাহলে অবশ্য ক্লিয়ার হয়ে যাবে আরও। তো ধরো এরকম একটা সমীকরণ এখানে দিয়েছে, একটা প্রবলেম বলছে 7x প্লাস 3y ইকুয়াল টু 42 আর 21x প্লাস 9y ইকুয়াল টু 42। তাহলে এখানে লক্ষ্য করো কি লক্ষ্য করছো, দেখো এখানে 7/x এর সহগের অনুপাত এটা হলো সমান কত হচ্ছে 1/3। আবার কি পাচ্ছি 3/9 দ্যাট ইজ ইকুয়াল টু 1/3। তাহলে এক্স এর সহগের রেশিও ওয়াই এর সহগের রেশিও ইকুয়াল হলো, কিন্তু এখানে কনস্ট্যান্ট c1/c2 দ্যাট ইজ ইকুয়াল টু 1/3 নয়। এটা নট ইকুয়াল টু আমি লিখতে হচ্ছে 1/3 নয়। তাহলে কি পেলাম, এক্স এর আর ওয়াই এর সহগের রেশিও দুটো ইকুয়াল, অর্থাৎ সরলরেখা দুটো সমান্তরাল কিন্তু সমাপতিত নয়। তাহলে লিখব সমীকরণ দুটি
সমান্তরাল কিন্তু সমাপাতিত নয়। সুতরাং কোনো সাধারণ সমাধান থাকবে না। বোঝা গেল? এরকম টাইপের। 2 নম্বর এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। ধরো একটা 4x minus 3y এটা equal to 6 আর হচ্ছে 4x minus 5x that is equal to minus 7। দেখো এখানে x এর সহগের রেশিওটা 4/4 equal to 1 আর এখানে y এর সহগের রেশিওটা কি হচ্ছে -3 - 5 equal to 3/5। তাহলে 1 not equal to 3/5। স্পষ্টত দেখতে পাচ্ছি 1 not equal to 3/5। সুতরাং আমি লিখতে পাচ্ছি কি সরলরেখা দুটি কি হবে, সমীকরণ দুটি পরস্পরচ্ছেদী হবে। সুতরাং কি হবে, একটি মাত্র সমাধান পাওয়া যাবে। বোঝা গেল? এবার 3 নম্বর যদি এরকম এক্সাম্পল দিই, ধরো 3x plus 2y এটা equal to 6, 12x plus 8y equal to 24। এখানে দেখতে পাচ্ছি 3/12 এটা equal to 1/4, এখানে 2/8 that is equal to 1/4 আর 6/24 that is equal to 1/4। তার মানে সবগুলো ইকুয়াল হয়ে যাচ্ছে। তারপর সমীকরণ দুটি সমাপাতিত। সুতরাং অসংখ্য সমাধান পাওয়া যাবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে কোথায় পরস্পরচ্ছেদী, কোথায় সমান্তরাল, কোথায় সমাপাতিত নয়, এগুলো আমরা জানলাম এবং তাদের সমাধান কোথায় কটা পাওয়া যাবে সে সম্বন্ধে জানলাম। এবার কি হচ্ছে, সমাধান করার বিভিন্ন পদ্ধতি তোমরা জানো, ঠিক আছে? অপনয়ন পদ্ধতি, তারপর হচ্ছে বজ্রগ্রহণ পদ্ধতি, পরিবর্ত পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, ঠিক আছে? এই সমস্ত পদ্ধতিতে কি হচ্ছে, এই সমীকরণগুলোকে তোমার সমাধান করা যাবে। তো তোমরা অবশ্যই এই নিয়মগুলো হয়তো জেনে গেছো অলরেডি। সুতরাং আমি ওই বিষয়ে আর যাচ্ছি না। তো এই বিষয়ে যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে। আমি তোমাদের অবশ্যই সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর মোস্টলি যেটা সেটা হচ্ছে বজ্রগুণন পদ্ধতি। সেটা খুব ইন্টারেস্টিং পদ্ধতি। যদি কেউ শিখতে চাও কমেন্টসে জানাবে, আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। পরবর্তী থাকছে তোমাদের সমীকরণ গঠন করে সমাধান। এই সমীকরণ গঠন করে সমাধান আমি পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো। তো তার আগে দু একটা শর্ট কোশ্চেন আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, একটা শর্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। দেখো, x ইকুয়াল টু, কোশ্চেনটা হচ্ছে x ইকুয়াল টু
যদি x ইকুয়াল টু 3t এবং y ইকুয়াল টু 2t/3 - 1 হয়, তাহলে t এর কোন মানের জন্য x ইকুয়াল টু 3y হবে। তো এখানে বলে দিয়েছে x ইকুয়াল টু 3y হবে, তাহলে আমরা বসিয়ে দিচ্ছি x ইকুয়াল টু 3y, অর্থাৎ শর্তে বলে লিখবে, শর্তে 3t ইকুয়াল টু 3y বলতে 3 ইন্টু 2t/3 - 1, দ্যাট ইমপ্লাইজ 3t সমান হচ্ছে 3 কেটে যাচ্ছে এখানে 2t - 3, that is implies এখানে 3t - 2t that is equal to -3, t equal to -3 বুঝে গেল, t এর মান পেয়ে গেলাম। নেক্সট দেখো, এটা অঙ্ক বলছে k এর কোন মানের জন্য 2x plus 5y equal to 8 এবং 2x minus ky এটা equal to 3, সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। সমীকরণের কোনো সমাধান থাকবে না। দেখো কে এর কোন মানের জন্য এই দুটো সমীকরণে কোনো সমাধান থাকবে না। আমরা দেখেছি, দেখো কোনো সমাধান থাকবে না সেক্ষেত্রে কখন হয়েছে, যখন কি হচ্ছে তোমার x এর সহগের অনুপাত ইকুয়াল টু y এর সহগের অনুপাত নট ইকুয়াল টু যদি c1 কনস্ট্যান্টের সহগের অনুপাত হয়। তো এখানে আমি সেই প্রথম দুটো টার্ম নিয়ে করবো, ইকুয়াল মানে কি x এর সহগের অনুপাত, এটা যদি লিখি আমি সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না যদি কি হচ্ছে 2/x এর সহগ এখানে 2/2 ইকুয়াল টু y সহগ 5/-k ইকুয়াল টু এটা নট ইকুয়াল টু 8/3 হয়। ঠিক আছে, এটা হচ্ছে কন্ডিশন, তাই তো তোমরা দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি। দেখো এই যে a1/a2 এখানে এই কন্ডিশন দেখেছিলাম। দেখো দেখো 2 নম্বরে a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1 যদি c2 হয় তাহলে কি হচ্ছে কোনো সমাধান থাকবে না। ঠিক আছে, তাহলে সেই হিসাবে এখানেও সেটাই স্পষ্টত এই দুটো ইকুয়াল কনস্ট্যান্টের সঙ্গে সমান নয়। তাহলে এই টার্ম থেকে ফার্স্ট টু টার্ম থেকে হচ্ছে কে এর মানটা বের করবো, দ্যাট ইমপ্লাইজ -2k দ্যাট ইকুয়াল টু -10 +10, তাহলে কে ইকুয়াল টু কত হচ্ছে -5। ওকে, পেয়ে গেলাম। নাম্বার 3 কোশ্চেন দেখো, the x² plus y² minus 2x plus 5y equal to -5 হলে x equal to কত, y equal to কত। ঠিক আছে, x আর y মান নির্ণয় করতে হবে। তো এখানে দেখো সিম্পল ব্যাপার, একটা ফ্যাক্টরাইজ করলেই হবে। s² plus y² minus 2x plus 5y এটা ইকুয়াল টু -5, তার মানে হচ্ছে s² plus y² minus 2x plus 5y, সরি এটা 4y plus 5 that is equal to 0, that is implies হচ্ছে s² সেটিং করছি আমি +1, দেখো plus y² plus 4y plus 4 that is equal to 0,
দ্যাট ইজ ইমপ্লাইজ হচ্ছে এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস টু এর হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। এখানে দেখো দুটো বর্গের সমষ্টি করলে যদি শূন্য হয়, আমরা জানি দুটো বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে তারা সেপারেটলি ভাবে আর আলাদা আলাদাভাবে জিরো হবে। অতএব এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এবং ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো দ্যাট ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু ওয়ান অ্যান্ড ওয়াই ইকুয়াল টু মাইনাস টু। বুঝে গেল? এক্স এবং ওয়াই মান পেয়ে গেলাম। এবার একটা কোশ্চেন 4 নম্বর দেখো, আর এর কোন মানের জন্য আর এক্স মাইনাস 3y মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এবং 4 মাইনাস আর ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো সমীকরণ দ্বয়ের সমাধান সম্ভব নয়। আর এর কোন মানের জন্য আর এক্স মাইনাস 3y মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এবং আর মাইনাস 4 মাইনাস আর ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো সমীকরণের কোনো সমাধান সম্ভব নয়। আচ্ছা, সমাধান সম্ভব নয় কখন আমরা দেখেছিলাম? সমীকরণের সমাধান সম্ভব নয়, কোনো সমাধান থাকবে না। তার মানে কি হচ্ছে, আমরা যে কন্ডিশন এখনই একটু আগে করলাম, এক্স এর সহগ এবং ওয়াই এর এক্স সহগের অনুপাত ইকুয়াল টু ওয়াই সহগের অনুপাত নট ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে? তো কনস্ট্যান্টের সহগের অনুপাত, তাহলে সেটাই লিখবো। সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না যদি কি হয়, আর বাই 4 মাইনাস আর ইকুয়াল টু মাইনাস 3 বাই মাইনাস 1 নট ইকুয়াল টু 1 বাই মাইনাস 1 বাই লিখতে পারি মাইনাস 1 বাই প্লাস 1। ঠিক আছে? দিস ইমপ্লাইজ কি হচ্ছে, দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করলে আর ইকুয়াল টু 12 minus 3r or 4r equal to 12, that is r equal to 3. ওকে, তার ইকুয়াল টু যদি 3 হয় তাহলে কি হচ্ছে, কোনো সমাধান থাকবে না। নেক্সট দেখো, নেক্সট একটা অঙ্ক বলছে কে এর কোন মানের জন্য কে এক্স মাইনাস 21y প্লাস 15 ইকুয়াল টু 0 এবং 8x মাইনাস 7y ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে। হ্যাঁ, বলছি কে এর কোন মানের জন্য, দেখতে হচ্ছে কে এর কোন মানের জন্য কে এক্স মাইনাস 21y প্লাস 15 ইকুয়াল টু 0 এবং 8x মাইনাস 7y ইকুয়াল টু 0 সমীকরণ এর একটি মাত্র সমাধান থাকবে। তো একটি মাত্র সমাধান থাকবে, তার কন্ডিশনটা কি হচ্ছে, এক্স এর সহগের অনুপাত নট ইকুয়াল টু যদি ওয়াই এর সহগের অনুপাত হয় তাহলে সমীকরণ দুটি একটি সমাধান থাকবে। তাই লিখো সেটাই। তো সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান
থাকবে। যদি কি হয় কে বা 8 নট ইকুয়াল টু -21/-7 হয়, দ্যাট ইমপ্লাইজ কি হচ্ছে কে নট ইকুয়াল টু 24, কে নট ইকুয়াল টু 24 দেখতে পাচ্ছি। এখানে কাটাকাটি করে কত হচ্ছে, এখানে কাটাকাটি হচ্ছে 3 হয়, তাহলে কে নট ইকুয়াল টু 24 হয়। অর্থাৎ কে নট ইকুয়াল টু 24 হলে সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান পাওয়া যাবে। নেক্সট কোশ্চেন দেখো, এ এবং বি কোণ মানের জন্য এ এবং বি এর কোণ মানের জন্য 5x + 8y = 7 এবং a + bx + a - by = 2a + b + 1 সমীকরণের অসংখ্য সমাধান থাকবে। সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে। দেখেন দুটো সমীকরণ দিয়েছে, সমীকরণের এ ও বি কোণ মানের জন্য অসংখ্য সমাধান থাকবে। তো অসংখ্য সমাধান থাকার যে কন্ডিশনটা আমরা দেখিয়েছি, কি কন্ডিশন, সেটা হচ্ছে a1/a2 = b1/b2 = c1/c2, তাই তো? তাহলে সেটাই লিখব। সমীকরণ দ্বয়ের এটা হচ্ছে অ্যান্সার লিখবে। সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে যদি কি হয় 5/x এর সহগের অনুপাত 5/a + b দ্যাট ইজ ইকুয়াল টু 8/a - b y সহগের অনুপাত দ্যাট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্টের অনুপাত 7/2a + b + 1। এখান থেকে দেখো আমরা কম্পেয়ারিং করে কি হচ্ছে এ বি এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্ট টু টার্ম থেকে দিস ইমপ্লাইজ কি হচ্ছে 5/a + b দ্যাট ইজ ইকুয়াল টু 8/a - b, দ্যাট ইমপ্লাইজ কি হচ্ছে 8a + 8b দ্যাট ইজ ইকুয়াল টু 5a + 5b, দ্যাট মিন হচ্ছে কত তোমার 3a, এটা -5b, তাহলে এখানে হচ্ছে 3a + 13b দ্যাট ইজ ইকুয়াল টু 0, এটা পেলাম। এগেন যদি বি আর সি থেকে এটা লাস্ট টু টার্ম থেকে আমরা বের করি, কি হচ্ছে 8/a - b দ্যাট ইজ ইকুয়াল টু 7/2a + b + 1 দ্যাট ইমপ্লাইজ কি হচ্ছে 16a + 8b + 8 দ্যাট ইজ ইকুয়াল টু কি হলো 7a - 7b, তার মানে 9a + 15b = -8। এই দুটো সমীকরণ যদি সলভ করি তাহলে আমরা এটা 1 নম্বর দিলাম, এটা হচ্ছে 2 নম্বর দিচ্ছি, দুটো সলভ করলে কি হচ্ছে এর বি এর মান পাবো। তাহলে এখানে 3 দ্বারা মাল্টিপ্লাই করে লিখছি 9a + 39b দ্যাট ইজ ইকুয়াল টু 0, আর এখানে 2 নম্বরতে 9a + 15b = -8। যদি মাইনাস করি কাটছে 4
প্লাস 24 ইকুয়াল টু 8, বি ইকুয়াল টু 1/3। তাহলে বি ইকুয়াল টু 1/3 যদি আমি বসিয়ে দিই এখানে, তাহলে অতএব 3a প্লাস 13 ইন্টু 1/b দ্যাট ইজ ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে 3a, সরি এটা 1/3, বি ইকুয়াল টু 1/3 পেয়েছি, বসালাম, একটু মাইনাস 13/3, অর্থাৎ এ ইকুয়াল টু মাইনাস 13/9 পেয়ে গেলাম। অতএব এ ইকুয়াল টু মাইনাস 13/9 আর বি ইকুয়াল টু 1/3। তো প্রিয় বন্ধু, যারা মোবাইলের উপরে আছো বা এবং আমার ছাত্রছাত্রী, তো তোমাদের সকলকে বলছি আজকের পর্যন্ত ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও তোমরা পরবর্তীতে দেখতে পাবে। তো অবশ্যই যেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ অনেক।